পশ্চিমবঙ্গটা হয়ে গেছে দুনিয়ার সমস্ত ক্রিমিনালদের একটা ফ্রিল্যান্স মার্কেট। কোথাও কাজ পাক না পাক এখানে এটা করা যাবে। অ্যালার্মিং জায়গাটা হচ্ছে প্রথমত এই ক্রিমিনালগুলি আনট্রেন্ড, এরা আজকে বন্দুক চালাতে পারছে না এবং কি কোথায় চালাবে কিভাবে অপারেট করতে হয় সেটা তারা জানে না, যেটা আপনি একদম রাইটলি অ্যাড্রেস করলেন। আজকে মিসফায়ার হতে পারতো, রাস্তাঘাটে চলতে পারতো, বা যখন পালিয়ে যাচ্ছে তখন অন্য কোনো দিকে এদিক সেদিক চলে যেতে পারতো। প্রসঙ্গটা হচ্ছে যে কতগুলো এই যে ফিরহাদ হাকিম সাহেব এখানে বলছেন এইভাবে আটকাও ওইভাবে আটকাও, আচ্ছা অস্ত্রগুলো আনছে কারা? প্রত্যেক বছর ভোটের আগে শাসক দল বিভিন্ন জায়গায় এই ভোটগুলি কন্ডাক্ট করবার জন্য শাসক দলের বদান্যতায় অস্ত্রগুলো আনছে, সেটা ডিপার্টমেন্ট জানে না। ফিরহাদ হাকিমের যে প্রতিক্রিয়া শোনাবো সেটা দেখে আমি কেঁদে ফেলছিলাম, প্রায় আপনারা তো কেঁদে ফেলবেনই। ফিরহাদ হাকিম এ কথা বলছেন না 5 বছরের বাচ্চা কথা বলছেন আমি জানি না, আমার খুব কষ্ট লেগেছে। একবার ফিরহাদ হাকিমের বক্তব্যটা পিসিআর যদি প্লিজ শোনান। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? ব্যারাকপুরেও তাই দেখলাম, বাইরের ক্রিমিনাল, এখানে বাইরের। হোয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা ধরার জায়গা করো। যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আছে সে আমসটা না আসাতে তোমায় ব্যবস্থা করতে হবে। পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। ক্ষমা করবেন কিন্তু খুব রেগে গেছেন ফিরহাদ হাকিম। বাংলায় একটা শব্দ আছে, ফিরহাদ হাকিম ভীষণ সিনিয়র পলিটিশিয়ান, ভীষণ সিনিয়র পলিটিশিয়ান। বাংলায় এই মুহূর্তে যারা একেবারে সিনিয়র মিনিস্টার তাদের মধ্যে একজন। কিন্তু বাংলা অভিধানেও একটা শব্দ ইনক্লুড হয়েছে, বেশ অনেক বছর আগে হয়েছে। পবিত্র সরকার অবশ্যই সেটা নিয়ে আরও বিস্তারিত বলতে পারবেন ভাষাবিদ হিসেবে। কিন্তু ন্যাকা শব্দটা এখন মেইন স্ট্রিম যে ভোকাবুলারি তার একটা অংশ হয়ে গেছে অনেক বছর ধরে। আমি এই শব্দটা অনেক সময় আনপার্লামেন্টারি মনে হতে পারে, কিন্তু এই শব্দটা কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভের জন্য ব্যবহার করতে চাই না। কিন্তু ফিরহাদ হাকিম এত রেগে গেলেন কেন? ফিরহাদ হাকিম কি কালকে হঠাৎ করে অন্য কোনো ভিন রাজ্য থেকে আমলা হয়ে এ রাজ্যে এসেছেন? এ রাজ্যের ওয়ার্ক কালচার দেখছেন, এ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন? ফিরহাদ হাকিমের দম হবে পুলিশ মন্ত্রীর রেজিগনেশন চাওয়ার? পুলিশ কে নিয়ন্ত্রণ করে? মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক কি পুলিশ নিয়ন্ত্রণ করে? পুলিশ ফোর্স কারা নিয়ন্ত্রণ করে? কারা মন্ত্রী? শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী? সুজন চক্রবর্তী পুলিশ মন্ত্রী? অরিত্র দত্ত বণিক কি পুলিশ মন্ত্রী? ফিরহাদ হাকিম যে কথাগুলো বলছেন, নন্দিনী ভট্টাচার্য রয়েছেন এবং অরিত্র দত্ত বণিক, ফিরহাদ হাকিমের এই কথাগুলো খুব প্রচণ্ড ডিস্টার্বিং এই কারণে, কারণ মানে ফিরহাদ হাকিম যে কথাগুলো বলছেন সেগুলো আসলে এটা বুঝিয়ে দেয় অরিত্র যে যদি তোমার আমার সাথেও বা নন্দিনীদির সাথেও এরকম হয়ে যায় বা এরকম ঘটনা ঘটে, তখন ফিরহাদ হাকিম হাত তুলে দিয়ে বলে দেবেন না 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 এটা তো কি ভয়ঙ্কর বিষয়। মমতা ব্যানার্জিও বলবে এ বাবা ববি তুমি জানতে না, অরূপ তুমি জানতে না এই ব্যাপারটা। অরূপদা বলবেন যে আরে বাবা আমি এই জিনিসটা জানি না, আমি তো ক্রীড়া দপ্তরে ছিলাম। পুলিশ মন্ত্রী বলবেন যে এইটা পুলিশের ব্যর্থতা। পুলিশ কমিশনার বলবেন না না আমি ঠিক ছিলাম কিন্তু সিস্টেমেটিক ফেলিয়ারের জন্য হয়নি। মানে বেসিক্যালি তোমার ভাগ্য, তোমার নিয়তি তোমার হাতে। যদি দুম করে মরে যাও তাহলে হয়তো গান স্যালুট পাবে, আদারওয়াইজ গভর্নমেন্ট বলে কোনো বিষয় নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কয়েকটা গালভরা ইংরেজি শব্দ বলে দিলেই তো প্রশাসন হয় না। ইন্টেলিজেন্স সেই সমস্ত। প্রথম কথা, এখানে ইন্টেলিজেন্স ফেলিয়ারের কোনো গল্পই নেই। এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোষ্ঠীদ্বন্দ্ব। এদের অভ্যন্তরীণ লবির সমস্যা। তৃণমূল এখন দুটো পার্টে বিভক্ত হয়ে গেছে, দুটো সেপারেট লবি স্পষ্টভাবে অপারেট করছে। সেটা একেবারে হাইকমান্ড থেকে নিম্নস্তরীয় রাজনীতিতে এই ঘটনা ঘটছে, এটা খুব স্পষ্ট। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এইভাবে যে জুভেনাইল ক্রাইম যেটা আমি দেখছিলাম, এটা অত্যন্ত অ্যালার্মিং। বিষয়টা যেটা হয়েছে প্রথমত পশ্চিমবঙ্গের, বা আমি যদি কলকাতা শহরই আমি ধরে নিই, কলকাতা শহরের শিক্ষিত নতুন জেনারেশন তারা কেউ আর কলকাতায় থাকছে না।
তারা বিভিন্ন কাজকর্মের জন্য অন্যান্য শহরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তারা পরিব্রাজিত হচ্ছে। ফলে কলকাতা শহরের যে বাজারটা, সেই বাজারটা প্রথমত বাজার বলে কিছু নেই, ক্রমাগত সেটা ছোট হয়ে আসছে, এবং যতটুকুই বাজার আছে সেই জায়গায় বাইরের রাজ্য থেকে কম্পারেটিভলি মেরিটলেস কিংবা এডুকেশনালি পিছিয়ে পড়া একদল যুবক যুবতী তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন, মূলত বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত উড়িষ্যা, এই সমস্ত জায়গাগুলো থেকে আসছেন, এবং এসে তাদেরকে অপব্যবহার করা হচ্ছে এই জায়গাগুলোতে। তার কারণ এই লোকগুলো আপনি যদি দেখেন, এটা প্রথম নয়, এর আগেও আপনি দেখেছেন যে একটা হিন্দুদের একটি শোভাযাত্রায় কিছু বছর মানে কি 1-2 বছর আগেই হাওড়ায় সেখানে একটা গুলি চলেছিল, সেটাও একটা বিহারের জুভেনাইল ক্রিমিনাল। এবং তার মাকে যখন ইন্টারভিউ করা হয়, তিনি খুব মানে অবলীলায় বলছেন যে হ্যাঁ আমার ছেলে তো মাঝে মধ্যেই এরকম যায় পশ্চিমবঙ্গে। তার মানে পশ্চিমবঙ্গটা হয়ে গেছে দুনিয়ার সমস্ত ক্রিমিনালদের একটা ফ্রিল্যান্স মার্কেট। কোথাও কাজ পাক না পাক এখানে এটা করা যাবে। অ্যালার্মিং জায়গাটা হচ্ছে প্রথমত এই ক্রিমিনালগুলি আনট্রেন্ড, এরা আজকে বন্দুক চালাতে পারছে না, এবং কি কোথায় চালাবে, কিভাবে অপারেট করতে হয় সেটা তারা জানে না, যেটা আপনি একদম রাইটলি অ্যাড্রেস করলেন। আজকে মিসফায়ার হতে পারতো, রাস্তাঘাটে চলতে পারতো, বা যখন পালিয়ে যাচ্ছে তখন অন্য কোনো দিকে এদিক সেদিক চলে যেতে পারতো। প্রসঙ্গটা হচ্ছে যে কতগুলো এই যে ফিরহাদ হাকিম সাহেব এখানে বলছেন এইভাবে আটকাও, ওইভাবে আটকাও। আচ্ছা, অস্ত্রগুলো আনছে কারা? প্রত্যেক বছর ভোটের আগে শাসক দল বিভিন্ন জায়গায় এই ভোটগুলি কন্ডাক্ট করবার জন্য শাসক দলের বদান্যতায় অস্ত্রগুলো আনছে, সেটা ডিপার্টমেন্ট জানে না, হঠাৎ করে কি ম্যাজিকভাবে চলে আসছে। এবং এই যে একটা দায় ঠেলাঠেলির ব্যাপার, সব কিছু পুলিশের দায়বদ্ধতা। তাহলে পুলিশের কাছে যাওয়ার আগে পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডটা কারা অপারেট করছেন সেটা দেখার দায়িত্ব কার? পলিটিশিয়ানদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আজকে আপনি গাইঘাটাতে আপনি দেখেছেন যে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, কে? একজন নেত্রীর ভাইপো। তাহলে এই যে ভাইপো, ভাইজি, পিসি, পিসেমশাই, জ্যাঠা, কাকা, এদের যে দৌরাত্ম্যটা বেড়েছে ফ্র্যাঞ্চাইজির জন্যে, সেই কারণে আজকে এরকম একটা মিসম্যানেজমেন্ট তৈরি হয়েছে। এবং আপনি চিন্তা করুন কি অ্যালার্মিং, আজকে কসবার বুকে যদি এই ঘটনা ঘটে, আমি অফিস থেকে বেরিয়ে সেক্টর 5-এর এই দৃশ্য দেখতে হতে পারে। তার মানে আসলে শুধুমাত্র রাজনীতি ছাড়া কোনো বড় প্রফেশন নেই। এবং এই যে ঘটনা ঘটেছে, আমি স্পষ্ট উইথ প্রমাণ হয়তো প্রমাণিত হয়ে যাবে যেটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। এখানে একটা পাওয়ার প্লে রয়েছে। যাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তিনি হয়তো ভোটের টিকিট চান, তিনি পাচ্ছেন না, অন্য কেউ পেয়ে যাচ্ছেন, এই নিয়ে একটা দীর্ঘদিনের ডিসপুট। কিন্তু এটা সেই ডিসপুটের আউটকাম কিন্তু আজকের এই শুট আউটের চেষ্টা। এবং আজকে তার মানে কি দাঁড়াচ্ছে, যে রাজনীতি হচ্ছে আসলে ভবিষ্যৎ। সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতি ছাড়া অন্য কোনো আলোচনা নেই। এই যে ক্রমাগত রাজনীতি আমাদের ভবিতব্য, স্পোর্টসম্যান সেও রাজনীতিতে, ফিল্ম স্টার সেও রাজনীতিতে, সঙ্গীত শিল্পী সেও রাজনীতিতে, পৃথিবীর প্রত্যেকটা প্রফেশন থেকে যদি রাজনীতিতে নিয়ে আসার এই যে অদম্য চেষ্টা, এই চেষ্টার ফলে কী হচ্ছে, রাজনীতি একমাত্র ফোকাল পয়েন্ট, এবং রাজনীতি থেকে চলে আসছে পাওয়ার, পাওয়ার থেকে চলে আসছে টাকা পয়সা, এবং এই লোভটাই আসলে এমন একটা ইকোসিস্টেম তৈরি করে দিয়েছে যে 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পাওয়ার প্লে, এবং তার জন্য যার তার হাতে আজকে উঠে যাচ্ছে বন্দুক, এবং কেউ সেফ থাকছেন না। থ্যাঙ্কস। আমি অরিত্র তোমার বক্তব্য শুনলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।